মঞ্জিল বাড়ির বৈঠকখানায় থাকা প্রতিটা মানুষ থরথর করে কাঁপছে। সিঁড়িকোঠায় দাঁড়ানো গোলাপজান ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। কিছুক্ষণ আগের কথা, দোলা যখন এলাচি দেওয়া চা নিয়ে ফিরে বৈঠকখানায়, মেহেরবানের সঙ্গে হাসান মান্নাতের কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছিল। ঠিক ওই সময় গোলাপজান নিচে নামছিল। হাসান মান্নাত যেই টি টেবিলটার উপর পা রেখে সোফার উপরে বসেছিল, এক লাথি দিয়ে সেই টি টেবিলটা ভেঙে চুরমার করে দিয়েছে। আমার অবর্তমানে আমার স্ত্রীকে মঞ্জিলের বাইরে বের করার সাহস আপনাকে কে দিয়েছে মিসেস আফতাব হাসান? এখানে সাহসের কি আছে? আমিও একটা মেয়ে মানুষ, আমি বুঝি মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি যেতে হয়। আর তাছাড়া তুমি বাড়িতে ছিলে না, তোমার বউ মন খারাপ করে কামরায় বসে থাকতো, তাই ভেবেছি নিজের ভিটে বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে। এখন তো দেখছি ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। কথাটা মেহেরবান আস্তে করে বললেও মান্নাতের কান এড়াতে পারলো না। আমার বউয়ের ভালো আপনার চিন্তা করতে হবে না মিসেস মেহেরবান। ওর ভালো মন্দ চিন্তা করার জন্য ওর একটা সুস্থ সবল স্বামী আছে। যেদিন থাকবো না সেই দিনও আপনাদের চিন্তা করতে হবে না, কারণ আমি যেখানেই থাকি না কেন আমার নজর বাজ পাখির মতো আমার স্ত্রীর আশেপাশেই থাকে। প্রথমবার করেছেন তো করেছেন, দ্বিতীয়বার এই ভুল করবেন না। কি হয়েছেটা কি আগে সেটা তো বলবে। আফতাব হাসান এমন ভাবে প্রশ্ন করলো যেন আফতাব হাসান কিছু জানেই না। মান্নাত আফতাবকে কথা বলতে না দিয়ে হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলে, ব্যাস বাবা, দয়া করে আমাদের মধ্যে কথা বলবেন না। আপনি চোখ থাকতে অন্ধ হয়ে গেছেন। মান্নাত, ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি ভুলিনি। আপনারা যদি চান তাহলে আমি মনে করিয়ে দিতে পারি আমি আসলে কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। মুহূর্তেই আফতাব থেমে গেল এবং মেহেরবানকে চোখের ইশারা দিয়ে বলল এখান থেকে জায়গা ত্যাগ করতে। মেহেরবানও গা বাঁচিয়ে তার কামরায় চলে গেল। গোলাপের এবার হাত পা কাঁপছে ভয়ে, কারণ সে যেটা ভেবেছিল সেটাই হলো, যার কারণে সে সকালে কিছু বলেইনি মান্নাতের কাছে। এখন যদি এসে মান্নাত গোলাপকে প্রশ্ন করে, আমার অবর্তমানে তুমি বাড়ির থেকে বের হয়েছো কেন, তখন গোলাপজান কি উত্তর দিবে? এই ভেবেই তার ভয় হচ্ছে। হঠাৎ করেই গোলাপের নজর গেল দোলার দিকে। দোলাকে তার প্রয়োজন। কেন এই 3 দিন সে গায়েব ছিল এটা তার জানতে হবে। এখানে দাঁড়িয়ে কি করছো ভাবি? ভিতরে চলে যাও, ভাইজান দেখলে রাগ হবেন। আয়নার কথা শুনে গোলাপজান মান্নাতের দিকে তাকায়। মান্নাত এখনো রাগে গজরাতে গজরাতে দোলাকে বলল বাদশাকে যেন মান্নাতের পুরনো কামরায় নিয়ে যায়। মান্নাত সেখানে যাচ্ছে। পিছন ফিরে আর গোলাপজানের দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে সোজা মঞ্জিলের পিছনে তার পুরনো কামরায় চলে গেল। কিন্তু গোলাপজান আর কামরায় গেল না। গোলাপজান সোজা গেল রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে দেখে আঞ্জুমান, রাজিয়া এবং পরিবিবি রান্না করছে। কিন্তু দোলা কোথায়? দোলা তো রান্নাঘরে নেই। যেই না পিছন ঘুরে বের হবে ঠিক তখনই রাজিয়া বেগম ডেকে উঠল, কি গো নতুন বউ, তোমার কি এই বাড়িতে রাঁধতে পারতে মন চায় না? আমরা শুনছি মানুষের বিয়ে হইলে রান্নাঘরের থেকে বউরা সরেই না, জামাইরে এডা হেডা রাইন্দা দেয়। তোমার মা গুলবাহার তো নাকি অনেক পদের রান্ধন জানতো, তা তোমারে কিছু হিগায় নেই? পরিবিবি পাশ থেকে খোঁচা দিয়ে বলল, শিখাইছে গো বুবু, সবই শিখাইছে, কিন্তু বড়লোক বাড়ির বিয়া হওয়ার তো এটাই লাভ, রান্ধন বারণ লাগবো না, পায়ের উপর পাও তুইলা খালি খাইবো আর ঘুমাইবো। এটাই তো করতেছে নতুন বউ আইসে পর থেকে। জামাইডারে এমন ভাবে হাতের মুঠায় রাখছে, এখন জামাই মায়ের মুখে মুখে তর্ক করে, আর আমারও মাথায় ঢুকে না। মান্নাত বাজানের চোখে এই শরীরে কোন দিকটা ভাল লাগলো, খালি চামড়াটাই তো দলা। দোলা রান্নাঘরে ঢুকতে ঢুকতে পরিবিবির উদ্দেশ্যে বলল, আপনার তো হেডাও নাই আম্মা, আমগো গোলাপ ভাবি যান গোলাপ ফুলের মতো সুন্দর, হের লগে আপনি কারো তুলনা দিয়েন না, কারণ আপনি নিজের চেহারা নিজে আয়নার যায় দেখেন, খায়া খায়া তো হাত্তির মতো ফুলতাছেন। মানুষের বাড়ি তার কয়দিন পয়রা থাকবেন, নিজের বাড়ি যেতে পারেন না। দোলা মেয়েটা ঠোঁট কাটা স্বভাব, যখন যা মুখে আসে তাই সবাইকে বলে ফেলে। বয়স কম তো, তাই ভেবেচিন্তে কোনো কথা বলে না। তবে সে গোলাপজানকে অনেক পছন্দ করে। দোলার কথা শুনে গোলাপজান ঠোঁট টিপে হাসলো। রাজিয়া বেগম কোমড়া কাটা রেখে দোলার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, তোরে যে কাম দিছি তুই হেটা করছস না, করে এখানে পটর পটর কথা কইতাছস কেন? কমু বুবুরে যে তুই আমগরে অপমান করতেছস? ও মা, আমি আবার কই অপমান করলাম? আমি তো খালি সত্যি কথা কইলাম। এই দেখেন আপনি কত সুন্দর, আমারে কত আদর করেন, কিন্তু পরিবিবি নাম তার, হ্যাঁ কি পরীর মতো সুন্দর? হ্যাঁ হাতির মতো দেখতে, হ্যাঁ নাম হওয়া উচিত ছিল হাতি বিবি। আঞ্জুমান এবার সশব্দে হেসে ফেললো। এতক্ষণ যাবৎ আঞ্জুমান কোনো কথাই বলছিল না, শুধু যে যা বলছিল শুনছিল, কারণ তার মন খারাপ। সকালবেলা মেহেরবান তাকে একচোট শুনিয়ে গেছে। মেয়েটাকে সে কাছে রাখতে চায়। মেহেরবান এবার মেয়েটাকে বিদায় করিয়েই ছাড়বে। মেয়ের চিন্তায় আঞ্জুমানের ঘুম হারাম হয়ে গেছে। যত যাই হোক, মেয়েটা তার চোখের মণি, একটা মাত্র মেয়ে। কত আশা ছিল এই বাড়ির ছেলের বউ বানাবে, কিন্তু সেই গুড়ে বালি। মান্না তেমন এক কাজ করে ফেললো, না পারছে গিলতে, না পারছে ফেলতে। যত সব ঝামেলা এই সেরিডারে রাস্তার থেকে সরাইতে হইব।
মনে মনে কত কিছুই আঞ্জুমান বলে ফেললো গোলাপজানের দিকে তাকিয়ে, কিন্তু মুখে কিছু বলল না। আঞ্জুমান হচ্ছে মুখে মধু অন্তরে বিষ এই ধরনের মানুষ। মানুষকে সামনে থেকে বুঝাবে তাকে সে অনেক পছন্দ করে, কিন্তু মনে মনে সেই মানুষের জীবনে বিষ ঢালার পরিকল্পনা করে। ঠিক এমনটাই এবার গোলাপজানের বেলায় করবে আঞ্জুমান ঠিক করে নিল। বউ, তুমি ভিতরে আহো, এই রান্নাঘর তো তোমারই তো ভবিষ্যতে এই রান্নাঘর সামলাইতে হইব। আমরা তো এই বাড়ির মেহমান মানুষ, আই যাইছি কাইল নাই, বুবু যেদিন কইব সেদিনই যাইতে হইব। আমগো তো আর এটা স্থানীয় বাড়ি না, আমরা তো এই বাড়িতে আশ্রিতা মাত্র। কথাগুলো শুনে গোলাপজানের খুব খারাপ লাগলো। গোলাপজান আগে বেড়ে আঞ্জুমানের হাত দুটো ধরে মিহি কণ্ঠে বলল, না না মামি, আপনারা যাবেন কেন? আপনারা এখানে সবসময় থাকবেন। তারপর রাজিয়া আর পরিবিবির দিকে তাকিয়ে বলল, আমি রান্নাবান্না পারি মামি, কিন্তু আমাকে উনি রান্না করতে বারণ করেছে। বলেছে আমি যেন রান্নাঘরে না আসি। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি চাই রান্নাবান্না করতে, আমি চাই সবার সাথে পরিচিত হতে, কিন্তু উনি পছন্দ করেন না। আমি আজকে ওনার সাথে কথা বলবো, তারপর আপনাদের সাথে এসে আমিও রান্নাবান্না করব কাল থেকে। এই কথা শুনে রাজিয়া আর পরিবিবি সৌজন্যমূলক হাসি দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। গোলাপজান আবার ডাকলো রাজিয়া বিবিকে, বড় মামি, পাখি কোথায়? ওর সাথে আমার একটু কথা ছিল। রাজিয়া বেগম বিরক্তি নিয়ে বলল, আছে হয়তো ঘরের মধ্যে ঘুমাইয়া, যায় দেখো। তোমার শরীর তো নাকি ইদানিং শরীরই ভালো থাকে না, সব কাম না করণের ধান্দা, আমরা সবই বুঝি। গোলাপজান রান্নাঘর থেকে বের হওয়ার সময় দোলাকে চোখের ইশারা দিল। দোলা যেন গোলাপজানের সঙ্গে দেখা করে। দোলাও চোখের ইশারায় আশ্বাস দিল, আপনি যান, আমি আসতেছি। এবার গোলাপজান নিজের কামরায় না গিয়ে সোজা গেল পাখির কামরায়। আজকে আর পাখির ঘরে যেতে অস্বস্তি বোধ করছে না গোলাপজান, কারণ সে জানে রায়ান এই সময় বাড়িতে থাকে না, আর যখন মান্নাত বাড়িতে থাকে তখন রায়ান রাকিব দুজনই উধাও থাকে। পাখির কামরায় টোকা দেওয়ার আগেই পাখি দরজা খুলে বের হতে নিয়ে গোলাপজানের সঙ্গে ধাক্কা খেলো। কি রে সই, এমন হুড়মুড়িয়ে কোথায় যাচ্ছিস? পাখি এমনভাবে গোলাপজানের দিকে তাকালো যেন সে গোলাপজানের অপেক্ষায় ছিল। তুই আইসোস সই, আমার তোর লগে অনেক কথা আছে, কিন্তু এই ঘরে না, তোর লগে আমার তোর ঘরে যাওয়া কথা আছে। ঠিক আছে চল। না, এখন না, মান্নাত ভাইজান যখন বাড়ির বাইরে থাকবো তখন। কেন? উনি বাড়িতে থাকলে সমস্যা কি আছে? বোন, অনেক সমস্যা আছে, তোর লগে আমার অনেক কথা আছে। তুই এখন ঘরে যা, আমার ঘরে বেশিক্ষণ বইস না। তাড়িয়ে দিচ্ছিস সই? না না, তোরে আমি কোন সাহসে তাড়ামু? তোর বাড়ি তোর ঘর, আমরা না আশ্রিতা। কি বলিস এগুলো? আমার বাড়ি আমার ঘর, আমিও তো এই বাড়ির বউ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের 16তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। গল্পটি অবশ্যই একটি রহস্যজনক গল্প। ধীরে ধীরে আপনারা এমন কিছু চরিত্রের সঙ্গে পরিচিত হবেন যে সমস্ত চরিত্র আগে কখনো বলা হয়নি, কারণ এখানে মাত্র শুরুর দিকের গল্পটা বলা হচ্ছে, এখনো অনেক রহস্য বাকি আছে। ধীরে ধীরে আমরা প্রথম রহস্যের দিকে যাচ্ছি। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগছে এবং ভালো লাগবে আগামীতে। এই গল্পটি বেশি বেশি করে রিপোস্ট করবেন, যাতে করে অন্যান্য মানুষের কাছেও গল্পটি তাড়াতাড়ি পৌঁছায় আর আমিও তাড়াতাড়ি লিখে তাড়াতাড়ি শেষ করতে পারি।